সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি। শেখ হাসিনাকে ফেরাতে তৎপর দুদক। বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। গুম, মানবাধিকার লঙ্ঘনের বিচারকে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটা গুম বিষয়ক কমিশন গঠন করা হয়েছে। যদি এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক গুম হয় তাহলে সেখানে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার স্কোপ রয়েছে বা গণহত্যা হিসেবে বিচার করার স্কোপ রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী শক্তি, মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ডাক তারেক রহমানের। ঐকমত্য কমিশনের 691 প্রস্তাবের 71টিতে বিএনপির আপত্তি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলছে ডিএমপি। তদন্তের টাস্ক ফোর্সকে আরও 6 মাস সময় দিলেন হাইকোর্ট। যশোরের দুঃখ ভবদাহ পরিদর্শন 3 উপদেষ্টার। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশা ভুক্তভোগীদের। দ্রুত নদী খনন ও ত্রাণ সহায়তার আশ্বাস। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। বিকেলে এ খবর নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই হত্যা মামলায় পলক, দীপমণি সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের আদালত। পুলিশের সাবেক মহাপরিদর্শক, আলোচিত সমালোচিত বেনজির আহমেদ। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালেই তিনি অবসরে যান। এরপরেই একের পর এক থলের বিড়াল বের হতে থাকে। হোটেল, রিসোর্ট সহ নিজ এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়। র্যাব ও পুলিশের সর্বোচ্চ ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে অপকর্মের অনন্য নজির গড়েছেন বেনজির। দেশ ত্যাগের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়েছেন বিদেশে। দেশের বিচারহীনতার সংস্কৃতিতে যা আরও এক নজির সৃষ্টি করেছে। তবে 5 আগস্টের পর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। 11 জনের বিরুদ্ধে আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, আর বেনজিরের নামে আনা হয়েছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। এর মধ্যে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। চিফ প্রসিকিউটর জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে, যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। সবকিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে। অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল, অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। এমনটাই জানিয়ে সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন, দুর্নীতি মামলার পলাতক আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। একই সঙ্গে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে প্রতিদিনই নিত্য নতুন দুর্নীতির নানা অভিযোগ জমা হচ্ছে দুদকে। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় 6 মামলার চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালতের আদেশের আলোকে আসামিদের কিভাবে ফেরাবে দুদক, এমন প্রশ্নে সংস্থাটির কমিশনার জানান, পলাতকদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া
আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করবো ইনশাআল্লাহ। এদিকে দুর্নীতির মামলার আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসাবেই বিচারের মুখোমুখি করা হবে তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। তো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যাতে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করা যায়। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার স্ত্রী ও মেয়ে আনিকার বিরুদ্ধে 18 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদকের কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গুম, মানবাধিকার লঙ্ঘনের বিচারকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুমের শিকার ব্যক্তি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, গুম হত্যার চেয়েও ভয়ানক অপরাধ। ভয়াবহ এই অপরাধের বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। আপনারা জানেন খুবই হাই পাওয়ার আমাদের শ্রদ্ধেয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটা গুম বিষয়ক কমিশন গঠন করা হয়েছে। কমিশন দিনরাত কাজ করছেন। স্পেসিফিক এবং ডেডিকেটেড কোনো আইন না থাকে তাহলে তো এটা কোনো মানে হয় না। আমরা কিছু এক্সপার্টের সাহায্যও নিয়েছি, কিন্তু আমরা সবচেয়ে বেশি যারা ডিপেন্ড করি সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাকের উপর। ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হচ্ছে উল্লেখ করে তাদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। দুপুর থেকেই জেলাগুলোতে আয়োজিত কর্মশালা স্থলে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য যত ভালো কাজ হয়েছে তার 70% কাজ বিএনপি করেছে। আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। কাউকে বাদ দিবে না, সে অন্য দলের হোক, অন্য ধর্মের হোক, অন্য বর্ণের হোক। অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে পারবো না। ঐকমত্য কমিশনের 691 প্রস্তাবের মধ্যে 5 শতাধিক বিষয়ে একমত বিএনপি, তবে 73টিতে আপত্তি দলটির। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে একথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেন, সংস্কার কোনো তাড়াহুড়োর বিষয় নয়, সবকিছু আইনানুগ ও সাংবিধানিকভাবে হতে হবে। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা শেষে মে মাসে শুরু হবে দ্বিতীয় দফার বৈঠক। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি। মঙ্গলবার বেলা 11টায় জাতীয় সংসদের এলডি হলে আসেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, সফরাজ হোসেন সহ অন্যান্যরা। বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে বৈঠক শেষে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। এটা রাষ্ট্রের বিষয়,
এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এদিন সন্ধ্যায় আলোচনা শেষে সালাহুদ্দিন আহমেদ জানান, ৫ সংস্কার কমিশনের প্রস্তাবনায় ৫ শতাধিক বিষয়ে একমত বিএনপি। আপত্তি রয়েছে ৭৩টিতে। ঐকমত্যের মধ্য দিয়ে জুলাই চার্টার প্রণয়নের পরামর্শ দেন তিনি। বিএনপি হচ্ছে সংস্কারের প্রথম প্রস্তাবক। এই সরকার গঠিত হওয়ার আরও ১.৫ বছর আগেই আমরা বিএনপির পক্ষ থেকে ৩১ দফা যে প্রণয়ন করেছি, তার মধ্যে মুদ্রা কথায় মূল কথাগুলো, প্রিন্সিপালগুলো লেট ডাউন করা আছে। এখন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এই সরকার আসার পরে, সেটা আমাদের কাজটা একটু এগিয়ে থাকলো, এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে, সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। এর আগে ১৭ ও ২০ এপ্রিলও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। করা দরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত পেছালো আরও ৬ মাস। আবেদনের পরিপ্রেক্ষিতে টাস্কফোর্সকে এ সময় দেন উচ্চ আদালত। এ মামলায় ডিবি হেফাজতে থাকা নথি পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। এরপরে ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় নথি পড়েনি। একই কথা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনিদের খুঁজে বের করার কথা থাকলেও কেটে গেছে ১৪ বছর। ৫ আগস্টের পর চাঞ্চল্যকর এই হত্যার জট খুলতে হাইকোর্টের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার হাইকোর্টে এসে রাষ্ট্রপক্ষ জানায়, পুরনো মামলা হওয়ায় অনেক নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। ৫ আগস্ট ডিবি অফিসে অন্যান্য নথির সঙ্গে পড়েছে এই মামলার কিছু নথিও। তদন্তের অগ্রগতির কথাও জানায় রাষ্ট্রপক্ষ। শেষ করতে সময় চাওয়া হয় ৯ মাস। আদালত ৬ মাস সময় মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। তবে নথি পুড়ে যায়নি বলে জানিয়েছে পিবিআই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও খুদে বার্তার মাধ্যমে জানিয়েছে নথি পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। না, কোনো নথি হারায়নি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করতে, এই জন্য সময় লাগছে জিনিসটা। এদিকে সরকার পরিবর্তন হলেও তদন্তের ধীর গতিতে হতাশ রুনির পরিবার। নথি পুড়ে যাক, হারিয়ে যাক বা পরবর্তীতে সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের খুবই হতাশ করে। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের নিজ বাসায় হত্যা করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মন্তব্য করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে অনুষ্ঠিত আর্সনা সম্মেলনে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এদিকে প্রেস সচিব সাংবাদিকদের জানান, কাতারের কাছে কয়েকশো মিলিয়ন ডলার ঋণ রেখে গেছে স্বৈরাচারী সরকার, যা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। দোহা ৭২৫ জন সেনা সদস্য নেবে বলেও জানান তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার উপায় খুঁজতে কাতারে আর্সনা সম্মেলন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে সম্মেলনের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লিখিত বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, সহনশীল বিশ্ব নির্মাণের স্বপ্নের মধ্যেই দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে জলবায়ু। ভূ রাজনৈতিক উত্তেজনা আরও গভীর হচ্ছে, বাড়ছে মানবিক সংকট। রোহিঙ্গা প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশকে অর্থনৈতিক ও পরিবেশগত চাপ সইতে হচ্ছে। তাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। নির্যাতিত ফিলিস্তিনিদের কথা তুলে ধরে বলেন, মানবাধিকার লঙ্ঘন করে বিশ্ব উন্নয়ন সম্ভব নয়। ফিলিস্তিন কেবল একটি আঞ্চলিক নয়, এটি গোটা মানব জাতির জন্য উদ্বেগের। ডক্টর ইউনূস বলেন, সমস্যায় জর্জরিত পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সবুজ, টেকসই ও সহনশীল করতে হবে। জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরে বলেন, তরুণরাই বাংলাদেশের প্রাণ, ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি। মূল ইভেন্টের বাইরে কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দেশটিতে শ্রমবাজার সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পেয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে ৭২৫ জন
সোলজার নিবে। আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট, আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। পতিত সরকারের আমলে কাতার থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ সময় মতো পরিশোধ করতে না পারায় দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন দ্রুত এই ঋণ পরিশোধ করা হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ। যশোরের দুঃখ ভবদাহ এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন 3 উপদেষ্টা। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণের শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। যশোরের দুঃখখ্যাত ভবদহের জলাবদ্ধতা জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলিপড়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। 80-র দশক থেকে সারা বছর জলাবদ্ধতায় ডুবে থাকে এখানকার শতাধিক গ্রামের ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাছের ঘের। বিগত 4 দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় 650 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও স্থায়ী সমাধান হয়নি। তাই বছরের পর বছর ভোগান্তিতে থাকা মানুষ দীর্ঘদিন স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM চালু ও আলমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো পানি সম্পদ, কৃষি ও দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের 3 উপদেষ্টা মঙ্গলবার দুপুরে ভবদহ এলাকা পরিদর্শন করেন। এতে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও ভবদহ সংগ্রাম কমিটির নেতারা। নদী যদি বাঁচাতে হয় তাহলে TRM ছাড়া আর কোনো বিকল্প আমরা দেখি না। যে সমস্ত কৃষকের ফসল হয়নি তাদের কৃষির ক্ষতিপূরণ দেওয়া হোক, যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ভবদহ এলাকার বৃহৎ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণে শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। ভোগান্তি কমাতে আসন্ন বর্ষায় কয়েকটি নদী সেনাবাহিনীর উদ্যোগে খনন করা হবে বলেও জানান উপদেষ্টা। সকলের সাথেই কথা বলা হবে, তারপরে বিশেষজ্ঞরা যেই কথাগুলো বলবেন জনগণের মতামত নিয়ে সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। যশোর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভবদহ এলাকায় জলাবদ্ধতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 10 লাখের বেশি মানুষ ভুক্তভোগী। সময় সংবাদ, যশোর। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 5,342 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 1,77,888 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। স্বর্ণের এই বর্ধিত দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার থেকেই কার্যকর হবে নতুন এই দাম। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজবি স্বর্ণের মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে নতুন দাম। রেকর্ড গড়েছে রূপার দামও। ভরিতে 268 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের রূপার দাম 2,846 টাকা। এবার বাণিজ্যের সংবাদ। পেঁয়াজ, আদা সহ নানা মশলার মূল্য তালিকায় দাম বেশি থাকলেও অভিযান শুরু হলেই কমে যায়। ব্যবসায়ীরা দেখাতে পারেন না ক্রয় ভাউচারও। ঈদুল আজহার সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে দাম নিয়ে নানা লুকোচুরি। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের করা হয় সতর্ক। ঈদুল আজহার বাকি 1 মাসের বেশি সময়, এরই মধ্যে হুট করে বাড়ছে পেঁয়াজ, আদা, রসুন সহ নানা মশলা জাতীয় পণ্যের দাম। এমন খবরে মঙ্গলবার সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানে যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা ও ভাউচারের দাম নিয়ে নানা কারসাজি ধরা পড়ে অভিযানে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের করা হয় সতর্ক। ক্রয় ভাউচার বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট তাদের কাছে যথাযথভাবে নেই, তো এটা অন্য কেউ নিয়ন্ত্রণ করে অন্য কোথাও থেকে।
7 দিন আগে পেঁয়াজের কেজি 30 থেকে 35 টাকা বিক্রি হলেও এক সপ্তাহের ব্যবধানে 50 টাকা ছুঁই ছুঁই বাড়ছে আদা ও রসুনের দামও। বিক্রেতারা বলছেন ভারতীয় পেঁয়াজ না আসায় ও কৃষক পর্যায়ে মজুত করায় বাড়ছে দাম। আমাদেরও কত একটা গাফিলতি আছে, বাড়ছে, এটা আমরা স্বীকার করতেছি। এই সামনে হয়তো পর্যাপ্ত আমদানি এখনো আছে, আশা করি এটা হবে না। গৃহস্থগুলো এরা যখন দেখছে ইন্ডিয়ান বন্ধ, তখন এরা দাম বাড়িয়ে দিচ্ছে, মাল মার্কেটে ছাড়তেছে না। পরে অভিযান চালানো হয় জিরা, এলাচ, ডালমরিচ ও ধনিয়া সহ নানা মশলার বাজারে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 3.8%। তবে আগামী বছরই তা বেড়ে দাঁড়াবে 6.5%। এমন পূর্বাভাসই দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আরও জানানো হয়েছে, চলতি বছর মূল্যস্ফীতি 10% থাকলেও আগামী বছর তা নামবে 5.2%। চলতি বছর দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে আগামী বছরই তা বেড়ে 6.5% দাঁড়াবে বলে মনে করে সংস্থাটি। গেল বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 4.2% দিয়েছিল IMF। চলতি বছর বাংলাদেশের সাধারণ মূল্যস্ফীতি 10% থাকলেও আগামী বছর তা 5.2% নেমে আসবে বলে বিশ্লেষণ IMF-এর। IMF-এর পূর্বাভাস বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে 2.8%, যা 3% দাঁড়াতে পারে আগামী বছর। এদিকে বিশ্ব শুল্ক যুদ্ধ শুরু করা মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 1.8%, যা গেল জানুয়ারিতে দেয়া IMF-এর পূর্বাভাসের চেয়ে 0.9% পয়েন্ট কম বলে জানানো হয়েছে। পূর্বাভাস কমানোর কারণ হিসেবে বর্তমানে দেশটির অস্থিতিশীল নীতি কৌশলকে দায়ী করেছে IMF। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজের 6 দিন পর কক্সবাজারের টেকনাফ থেকে সিলেটের 6 শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। রাত 9টার দিকে টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে পুলিশ। গত 15 এপ্রিল কাজের উদ্দেশ্যে সিলেটে জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হন পশ্চিম লোহারমহল গ্রামের 6 জন রাজমিস্ত্রি শ্রমিক। স্বজনরা জানিয়েছেন, পরদিন কক্সবাজারে পৌঁছানোর কথা জানালেও এরপর থেকেই তাদের মুঠোফোন নম্বর বন্ধ। গত 6 দিনেও কারো খোঁজ মেলেনি। মুঠোফোন বন্ধের বিষয়টি প্রথমে তাদের কাছে স্বাভাবিক লাগলেও টানা কয়েকদিন খোঁজ না থাকায় জিডি করতে যান জকিগঞ্জ থানার পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে 6 শ্রমিককে উদ্ধার করে পুলিশ।